আমাদের টপিক পরিবেশের জন্য ভাবনা। আমি অনন্যাদি তোমাদের পড়াচ্ছি পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারটা। পরিবেশের জন্য ভাবনা পার্ট 1-এ আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো জেনেছি। আজকে আমরা পড়ব ওজোন স্তর কি, ওজোন স্তর কিভাবে আমাদের সাহায্য করে, ওজোন স্তর কিভাবে ধ্বংস হচ্ছে, ওজোন স্তরের ধ্বংসের কারণ কি, এবং গ্রিন হাউস গ্যাস নিয়ে এগুলো পড়ব। তো প্রথমে আমরা যেটা দেখব যে ওজোন স্তর কি অ্যাকচুয়ালি। তো ওজোন স্তরটা কোথায় থাকে প্রথমে আমরা দেখি। ওজোন স্তর দেখো, আমরা বায়ুমণ্ডলে যে বিভিন্ন স্তরগুলো পড়েছিলাম তার মধ্যে ট্রপোস্ফিয়ারের ওপরে থাকে স্ট্র্যাটোস্ফিয়ার। সেই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের 20 থেকে 30 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় হচ্ছে ওজোন স্তর থাকে। এই ওজোন স্তরের নাম শুনে বুঝতেই পারছো এই ওজোন স্তরের মধ্যে ওজোন গ্যাস থাকে। ওজোন গ্যাসের ফর্মুলা হচ্ছে O3। তাহলে দেখতেই পাচ্ছো যে 3টে অক্সিজেন পরমাণু নিয়ে এই ওজোন গ্যাসের অণু তৈরি হয়। তাহলে এই ওজোন স্তরে থাকছে O3। তো এই ওজোন স্তরটা যে থাকে এর জন্য আমাদের কি সুবিধা হয়, তার মানে এটা পৃথিবীকে আবৃত করে এই স্তরটা স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে। এবার এই পৃথিবীকে এই ওজোন স্তরটা আবৃত করার ফলে যেটা হয়েছে সেটা যে সূর্য থেকে যে ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি আসে সেই রশ্মিকে কিন্তু এই ওজোন স্তর কিন্তু শোষণ করে ফেলে। তার ফলে অতি বেগুনি রশ্মি কিন্তু ভূপৃষ্ঠে বা পৃথিবী পৃষ্ঠে আসতে পারে না। তার ফলে কিন্তু এই অতিবেগুনি রশ্মি থেকে যে সমস্ত ক্ষতি, সেই ক্ষতিগুলো থেকে আমরা রক্ষা পাই। কীরকম ক্ষতি হয়? বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা হতে পারে, চর্ম ক্যান্সার হতে পারে, চোখে রেটিনায় পড়লে চোখ খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো এই অতিবেগুনি রশ্মির এই যে ক্ষতিকারক প্রভাব থেকে কিন্তু রক্ষা করছে আমাদের ওজোন স্তর। তাহলে ওজোন স্তর কিন্তু আমাদের পৃথিবীকে চাদরের মতো কিন্তু রক্ষা করে চলেছে। ঠিক আছে, এটা একটা পৃথিবীকে আবৃত করে রেখে বাইরে থেকে সূর্য থেকে আসা ভয়ঙ্কর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করে। এখন এই ওজোন স্তর কিভাবে তৈরি হলো সেটা আমরা এবার দেখব। ওজোন স্তরের সৃষ্টি হয়েছে আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। এখানে এই আলোক রাসায়নিক বিক্রিয়াটা দুটো স্টেপে ঘটে থাকে। ঠিক আছে, এবং এই আলোক রাসায়নিক বিক্রিয়াতে অক্সিজেন থেকে ওজোন গ্যাস উৎপন্ন হয়। অক্সিজেন থেকে উৎপন্ন হচ্ছে ওজোন গ্যাস। অক্সিজেনের ফর্মুলা কি? O2, তৈরি হচ্ছে O3। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে কোন দুটো রাসায়নিক স্টেপ এর মাধ্যমে এই ওজোন গ্যাসটা পেলাম অক্সিজেন থেকে। দেখো, স্টেপ 1-এ কি হয়, অক্সিজেনের একটা অণু অতি বেগুনি রশ্মি, ইংলিশে বলা আলট্রাভায়োলেট রশ্মি, এই আলট্রাভায়োলেট রশ্মির যে ফোটন কণা থাকে সেই ফোটন কণা দিয়ে অক্সিজেন অণুটা বিয়োজিত হয়ে গিয়ে দুটো অক্সিজেন পরমাণু তৈরি করে। এটা হচ্ছে অক্সিজেনের অণু O2, আর এটা হচ্ছে বিয়োজিত হয়ে গিয়ে অক্সিজেনের পরমাণু তৈরি করলো। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হচ্ছে দেখো, এই যে অক্সিজেন পরমাণু তৈরি হলো সেই অক্সিজেন একটা পরমাণু একটা অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হলো, যুক্ত হয়ে ওজোন গ্যাস তৈরি করলো। তাহলে বুঝতে পারলে অক্সিজেন থেকে কিন্তু ওজোন গ্যাস উৎপন্ন হলো। সেটা হচ্ছে দুটো স্টেপে, এবং এই যে বিক্রিয়াটা হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে
ইউভি রশ্মির ফোটন কণার উপস্থিতিতে হচ্ছে, সেই জন্য এই বিক্রিয়াটা হচ্ছে আলোক রাসায়নিক বিক্রিয়া। আমরা দেখলাম যে ওজোন স্তরের সৃষ্টি কিভাবে হচ্ছে। এবার বিভিন্ন যে বায়ু দূষণ ঘটে, সেই বায়ু দূষণের কারণেই কিন্তু অ্যাকচুয়ালি এই যে তৈরি হওয়া যে ওজোন, সেই ওজোনটা কিন্তু আবার ভেঙে যায়। তাহলে সেই ওজোন যদি ভেঙে যায় তাহলে কিন্তু ওজোন স্তরটা পাতলা হতে থাকে এবং সেখানে বড় বড় গহ্বর মানে ফুটো তৈরি হয়। মানে ফুটো মানে ছোট নয়, কিন্তু সেগুলো বিশাল বড় বড় গহ্বর তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে ওজোন স্তরের অবক্ষয় বা বিনাশ। এবার এক্ষেত্রে কি হচ্ছে, যে পরিমাণে ওজোনটা তৈরি হচ্ছে, যে আমি বিক্রিয়াটা দেখালাম, তার থেকে যদি ধ্বংসটা যদি বেশি হয় তখন কি হবে, এই বড় বড় হোলগুলো তৈরি হচ্ছে। তো এই ধ্বংস কারা করছে? তো দেখা যায় যে ওজোন যে স্তর যে ভাঙছে, সেই ধ্বংসের কারণ হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস। ওজোন স্তর ধ্বংসে বিভিন্ন গ্যাস বিভিন্ন রকম ভূমিকা নেয়। তার মধ্যে কিছু আছে মানুষের তৈরি গ্যাস এবং কিছু আছে প্রাকৃতিকভাবে সৃষ্ট গ্যাস। আমরা এখানে মানুষের তৈরি গ্যাসগুলো নিয়ে আলোচনা করব। ওজোন স্তর ধ্বংসে যে গ্যাসগুলো ভূমিকা নিয়েছে, সেই গ্যাসগুলোর মধ্যে প্রথমেই আসছি সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। এই ক্লোরোফ্লুরোকার্বন হচ্ছে ক্লোরিন, ফ্লুরিন এবং কার্বন দ্বারা গঠিত যৌগ। এই ক্লোরোফ্লুরোকার্বনের দুটো গ্যাসের আমি নাম লিখছি CFCl3। এই গ্যাসটার নাম হচ্ছে ট্রাইক্লোরোফ্লুরোমিথেন। তিনটে ক্লোরিন আছে বলে ট্রাইক্লোরোফ্লুরোমিথেন। আর একটা গ্যাসের নাম লিখছি CF2Cl2। এখানে দেখো দুটো করে আছে, সেই জন্য ডাই হবে, ডাইফ্লুরোমিথেন। ঠিক আছে। এই সিএফসি গ্যাসটা কিন্তু আগে ব্যাপকভাবে ইউজ হতো ফ্রিজে, বিভিন্ন এসিতে, ঠিক আছে, তারপরে প্লাস্টিক তৈরিতে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রাংশের তাদের পরিষ্কার কারক হিসেবে এগুলোর কিন্তু ব্যবহার ছিল। এছাড়া আছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড। এই নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের মধ্যে NO, NO2, N2O3 এই সমস্ত অক্সাইডগুলো কিন্তু ওজোন স্তরকে ধ্বংস করে থাকে। এছাড়া আছে হ্যালোন। হ্যালোন যৌগ। হ্যালোন যৌগ হচ্ছে অ্যাকচুয়ালি হ্যালো কার্বন। ঠিক আছে, হ্যালোন যৌগ হচ্ছে অ্যাকচুয়ালি হ্যালো কার্বন। তার মানে হচ্ছে কার্বনের সঙ্গে হ্যালোজেনের যৌগ। এখানে হ্যালোজেন হিসেবে ব্রোমিন ব্যবহার করা হয়। ঠিক আছে, এরকম হ্যালো যে উদাহরণগুলো আছে সেগুলো হচ্ছে হ্যালো 1211। এটার ফর্মুলা হচ্ছে CF2BrCl। ঠিক আছে, এর নাম হচ্ছে ব্রোমোক্লোরো ডাইফ্লুরোমিথেন। এছাড়া আর একটা হ্যালোন আছে, সেটা হচ্ছে হ্যালোন 1301। এটা হচ্ছে CF3Br। ঠিক আছে, তার মানে ব্রোমো ট্রাইফ্লুরোমিথেন। ঠিক আছে, তার মানে আমাদের ওজোন স্তরের ধ্বংসের জন্য আমরা মূলত এই যৌগগুলোকে কিন্তু দায়ী করতে পারি। এক সিএফসি নাইট্রোজেন অক্সাইড, আর হচ্ছে হ্যালোন। এই যে বললাম যে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড ওজোন স্তরে ধ্বংস করে, তো কিভাবে ধ্বংস করে দেখো, কতগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু ওজোন স্তরের ধ্বংসটা হয়েছে। সেই বিক্রিয়াগুলো আমি দেখাচ্ছি। যেমন দেখো, NO প্রথমে ওজোন স্তরের ওজোনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তৈরি করে NO2 এবং অক্সিজেনের একটা অণু। ঠিক আছে, এই যে অক্সিজেনের অণুটা তৈরি হলো, সেই অক্সিজেনের অণু ইউভি দ্বারা ভেঙে যায়।
মানে হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি দ্বারা ভেঙে যায়, ভেঙে গিয়ে অক্সিজেনের দুটো পরমাণু তৈরি করে। এই যে অক্সিজেনের পরমাণু তৈরি হলো, সেই পরমাণু, এই যে পরমাণু তৈরি হলো এবং প্রথম স্টেপে যে NO2 তৈরি হলো, সেই NO2-র সঙ্গে এই NO2-র সঙ্গে এই অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হচ্ছে NO এবং অক্সিজেনের একটা অণু। তাহলে দেখো, এই যে NO-টা তৈরি হলো, তাহলে সেই NO-টা গিয়ে কি করবে, আবার সেম এই রাসায়নিক বিক্রিয়া ঘটাবে। তাহলে বিক্রিয়াটা কি হবে, চক্রাকারে চলতে থাকবে। ঠিক আছে, এইভাবে ওজোন গ্যাসটা কিন্তু ভাঙতে থাকবে এবং এটা কিন্তু থামবে না। ঠিক আছে, সুতরাং সেই জায়গাটাতে একটা ওজোন গহ্বর তৈরি হয়ে যাবে। এবারে আসি সিএফসি দ্বারা ওজোন স্তরের ধ্বংস কিভাবে হয়। এর আগেই আমি বললাম সিএফসি মানে এখানে আমরা দুটো যৌগ আমরা নিচ্ছি, একটা হচ্ছে CFCl3, তার মানে ট্রাইক্লোরো, তিনটে ক্লোরিন আছে সেজন্য ট্রাইক্লোরোফ্লুরোমিথেন। আর একটা নেব হচ্ছে CF2Cl2, তার মানে ডাইফ্লুরোমিথেন। দুটো ক্লোরিন আছে সেজন্য ডাইক্লোরো, দুটো ফ্লুরিন আছে মানে ডাইফ্লুরোমিথেন। ঠিক আছে, এই দুটো যৌগ দিয়ে কিভাবে ওজোন স্তরের ধ্বংস হয় সেটা আমি দেখাচ্ছি। দেখো, প্রথমে এই যৌগটা দিয়ে কি করে হচ্ছে সেটা আমি দেখাই। CFCl3 প্রথমে ইউভি রশ্মির দ্বারা ভেঙে গিয়ে CFCl2 এবং Cl তৈরি করে। এটা হচ্ছে সক্রিয় ক্লোরিন। তেমনি ভাবে এই যে CF2Cl2, এটাও কিন্তু ইউভি রশ্মির দ্বারা ভেঙে গিয়ে সক্রিয় ক্লোরিন তৈরি করে। সেটা দেখাচ্ছি, দেখো CF2Cl2, সেটাও ইউভি দিয়ে ভেঙে গিয়ে CF2Cl+Cl তৈরি করলো। তার মানে এখানে দেখো বিক্রিয়াটার কিছুই নয়, জাস্ট CFCl3 ছিল, এখান থেকে একটা ক্লোরিন বেরিয়ে গেল, তার ফলে কি তৈরি হলো, CFCl2 আর একটা হচ্ছে সক্রিয় ক্লোরিন। এক্ষেত্রেও তাই, যৌগ থেকে একটা ক্লোরিন বেরিয়ে গেল, সেটাই সক্রিয় ক্লোরিন, আর পড়ে রইল CF2Cl। ঠিক আছে, এই যে সক্রিয় ক্লোরিন উৎপন্ন হলো, সেই সক্রিয় ক্লোরিনটা কি করছে, ওজোনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে। বিক্রিয়া ঘটিয়ে কি তৈরি করছে, দেখো ক্লোরিন মনোক্সাইড তৈরি করছে এবং অক্সিজেন তৈরি করছে। এই ক্লোরিন মনোক্সাইডও হচ্ছে অত্যন্ত সক্রিয়। ঠিক আছে, এই ক্লোরিন মনোক্সাইডও কিন্তু ওজোনের সঙ্গে বিক্রিয়া ঘটায় এবং ওজোনকে ভেঙে দেয়। ভেঙে দিয়ে এক্ষেত্রে আবার সক্রিয় ক্লোরিন তৈরি করে এবং দুই অণু অক্সিজেন তৈরি করে। তাহলে দেখো, আবার যখন সক্রিয় ক্লোরিন তৈরি হয়ে গেল, সুতরাং বিক্রিয়াটা কি হচ্ছে, নিরবিচ্ছিন্নভাবে চলবে, মানে চক্রাকারে চলবে। এই সক্রিয় ক্লোরিন তৈরি হয়ে গেছে, আবার তাহলে সে আরও একটা ওজোনের অণুকে অ্যাটাক করবে, আবার সক্রিয় ক্লোরিন মনোক্সাইড তৈরি হবে, সেই ক্লোরিন মনোক্সাইড আবার ওজোনের সঙ্গে বিক্রিয়া করে আবার সক্রিয় ক্লোরিন তৈরি করবে, সেই সক্রিয় ক্লোরিন আবার আরেকটা ওজোনের সঙ্গে বিক্রিয়া করবে। এইভাবে কিন্তু বিক্রিয়াটা চলতেই থাকবে এবং তার ফলে কিন্তু ওজোন স্তরের ধ্বংস হতে থাকবে। ঠিক আছে, এইভাবে এই বিক্রিয়াটা কিন্তু চক্রাকারে চলতে থাকে। বুঝতে পেরেছ? এরপর আসছি ওজোন স্তর ধ্বংসের প্রভাব। ওজোন স্তর ধ্বংসের প্রভাবকে মোটামুটিভাবে আমরা তিনভাবে ভাগ করতে পারি। এই ওজোন স্তর জলবায়ুর ক্ষেত্রে কি কি প্রভাব ফেলেছে আগে আমরা দেখে নিই। ওজোন স্তর যদি না থাকে তাহলে
অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে এসে পড়বে এবং ভূপৃষ্ঠে এসে পড়লে ভূপৃষ্ঠ অনেক বেশি গরম হয়ে যাবে, উত্তপ্ত উঠবে, টেম্পারেচার বাড়বে। তার ফলে এই তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হবে, মেরু প্রদেশের বরফ গলবে এবং সমুদ্রের জলতলের উচ্চতা বাড়বে। ঠিক আছে, তার মানে প্রথমে হচ্ছে উষ্ণতা বাড়বে, সংক্ষেপে যদি বলি, তারপরে হচ্ছে মেরু প্রদেশের বরফ গলবে এবং জলতলের উচ্চতা বাড়বে। 2 নম্বরে আমরা মানুষের ক্ষেত্রে কি কি প্রভাব আমরা দেখতে পারি। মানুষের ক্ষেত্রে যদি অতিবেগুনি রশ্মি যদি প্রবলভাবে পৃথিবীতে এসে পড়ে, তাহলে সেটা মানুষের ত্বকে ক্যান্সার হতে পারে, চোখে ছানি পড়তে পারে, হ্যাঁ, এবং মানুষের শ্বাসকার্যে অসুবিধা হতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেমন ব্রঙ্কাইটিস, ফুসফুসের বিভিন্ন রোগ, এই ধরনের রোগগুলো কিন্তু হতে পারে। এরপরে আসছি উদ্ভিদ এবং জীবজন্তুর ক্ষেত্রে কি প্রভাব পড়ে। অতিবেগুনি রশ্মি যদি বেশি ভূপৃষ্ঠে পড়ে, তাহলে সালোকসংশ্লেষ প্রক্রিয়া কিন্তু ব্যাহত হবে। তার ফলে কি হবে, শস্যের উৎপাদন কমে যাবে। ঠিক আছে, এবং ভূপৃষ্ঠের উষ্ণতা যদি বেড়ে যায়, দেখা যাবে যে মাটির আর্দ্রতা কমে যাবে, জলাশয়ের জল বাষ্পীভূত হয়ে যাবে, এর ফলেও কৃষিক্ষেত্রে কি হবে, উৎপাদন কমে যাবে। ঠিক আছে, এছাড়া সমুদ্রের এবারে আমরা আসব গ্রিন হাউস এফেক্টে। এরপরে আমরা আসছি গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্টের মধ্যে দেখো, গ্রিন হাউস এই কথাটা আগে অর্থটা বুঝিয়ে নাও। গ্রিন হাউস মানে হচ্ছে সবুজ ঘর। এই সবুজ ঘর মানে হচ্ছে শীতপ্রধান দেশে গাছপালা হয় না প্রচণ্ড ঠান্ডার কারণে, সেই কারণে সেখানে গাছপালা হওয়ানোর জন্য বা বিভিন্ন ধরনের চাষাবাদ করার জন্য বিশেষ ধরনের কাঁচের ঘর তৈরি করা হয়। এই ঘরের মধ্যে বিভিন্ন ধরনের গাছপালা রাখা হয়, তার ফলে গাছপালাগুলো হয়। এই ছবিটা হচ্ছে গ্রিন হাউসের। দেখো, গ্রিন হাউসটা তৈরি হয়েছে কাঁচের, এবং এটা কাঁচের তৈরি একটা ঘর, এবং সেই ঘরের মধ্যে দেখো গাছপালা হয়ে রয়েছে। এই কাঁচের ঘর সাধারণত যেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে যে সমস্ত দেশে, সেই সমস্ত জায়গায় এই ধরনের কাঁচের ঘর তৈরি করে তার মধ্যে বিভিন্ন গাছপালা রাখা হয়, এবং তার ফলে এখানে গাছপালাগুলোর বৃদ্ধি ঘটে। দেখো, গ্রিন হাউস হচ্ছে গিয়ে একটা ঘর যেটা কাঁচের তৈরি, যেটা আমি তোমাদের ছবি দেখালাম। এই ঘরের মধ্যে বিভিন্ন ধরনের গাছপালা রাখা হয়েছে। এবার যখন সূর্যরশ্মি তাপ দেয়, তখন সূর্যের যে তরঙ্গ দৈর্ঘ্য, আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য। সেই তরঙ্গটা কিন্তু কাঁচ ভেদ করে ভেতরে চলে আসে। ঠিক আছে, এবং ভেতরে এসে এইখানে যে গাছপালা বা মাটি যা কিছু আছে, সেই তাকে উত্তপ্ত করে তোলে, এবং এই উত্তপ্ত হওয়ার পরে মাটি তখন যে তাপটা বিকিরণ করে সেটা হচ্ছে অবলোহিত রশ্মি, এবং তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বড় তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এখান থেকে যখন সূর্য থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যটা পড়লো সেটা হচ্ছে ছোট তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু যখন এই তরঙ্গ দৈর্ঘ্যটা এসে এখানে মাটি গাছের ওপর পড়ার পরে যেটা বিকিরিত হচ্ছে সেটা হচ্ছে অবলোহিত রশ্মি, এবং তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অনেক বড়। তার ফলে সেই তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু, সেই বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি কিন্তু আর বেরিয়ে যেতে কিন্তু বাইরে পারে না। ঠিক আছে, বাইরে বেরিয়ে যেতে পারে না, তাহলে ওরা ভেতরেই থেকে যাচ্ছে। তার ফলে এর মধ্যে কিন্তু একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। ঠিক আছে, বাইরের থেকে কিন্তু এখানকার টেম্পারেচার অনেক বেশি থাকে, তার ফলে এর মধ্যে গাছপালা ভালোভাবেই হতে পারে। ঠিক আছে, তো এই যে গ্রিন হাউস, এই গ্রিন হাউস যে প্রক্রিয়াতে চলছে, যেভাবে হচ্ছে, সেটা কিন্তু পৃথিবীর ওপরেও কিন্তু এই গ্রিন হাউস ব্যাপারটা হয়েছে। ঠিক আছে,
তার ফলে কিন্তু পৃথিবীও উত্তপ্ত হয়ে উঠছে। তো সেটা কিভাবে, সেটাই হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, সেটা আমি এখন একটু বর্ণনা করছি। এবারে আমরা দেখব যে এই যে গ্রিন হাউস যে ভাবে ভেতরের অংশটাকে উত্তপ্ত করে রাখলো, এই উত্তপ্ত করার ব্যাপারটা পৃথিবীর ক্ষেত্রে কিভাবে হয়। ধরো এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, ঠিক আছে। এবার পৃথিবীকে মানে আবর্তন করে দেখা যায় যে বিভিন্ন গ্যাসের লেয়ার থাকে, ঠিক আছে। এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে, CH4 মিথেন, জলীয় বাষ্প, CFC, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের মধ্যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো পৃথিবীকে একটা আচ্ছাদনের মাধ্যমে পৃথিবীকে ঘিরে রাখে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখা যায় কি যে সূর্য থেকে, ধরো সূর্য থেকে যে রশ্মিগুলো আসছে সেই রশ্মিগুলো হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি, ঠিক আছে, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য। এই রশ্মিগুলো যখন আসে তখন কিন্তু এই গ্যাসগুলোর যে লেয়ার থাকে সেই লেয়ারকে ভেদ করে পৃথিবী পৃষ্ঠে এসে পড়লো। তার ফলে কি হচ্ছে, ভূপৃষ্ঠ উত্তপ্ত হলো। এবার ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পরে যে রশ্মিটাকে বিকিরণ করে সেই রশ্মিটা হচ্ছে অবলোহিত রশ্মি, এবং এই অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বড়। এর তরঙ্গ দৈর্ঘ্য, যে অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু বড়, আপতিত হচ্ছে যে রশ্মিটা তার তরঙ্গ দৈর্ঘ্য ছোট। তার ফলে সেটা কি হচ্ছে, গ্রিন হাউস গ্যাসকে ভেদ করে চলে আসতে পারে। কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে যে রশ্মিটা বিকিরিত হচ্ছে সেটা হচ্ছে অবলোহিত রশ্মি এবং তার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড়। এই বড় তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মিকে কিন্তু এই যে গ্রিন হাউসের যে লেয়ার রয়েছে সে কিন্তু মহাশূন্যে বিলীন হতে দেয় না, এবং এই রশ্মির কিছু অংশ তারা নিজেরা শোষণ করে নেয়, ট্র্যাপ করে নেয়, ঠিক আছে। আর বাদবাকিটা আবার পৃথিবী পৃষ্ঠের দিকে প্রতিফলিত করে। তার ফলে কি হচ্ছে, এই যে অংশটা রয়েছে পৃথিবী পৃষ্ঠের চারিদিকে সেটা হচ্ছে প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে। এটাই হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, ঠিক আছে। তাহলে গ্রিন হাউসের মতোই কিন্তু এই যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলো আচরণ করলো, সেই গ্রিন হাউসের মতো এই পৃথিবীর সঙ্গে আচরণটা হলো বলে এটাকে বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, ঠিক আছে। তাহলে গ্রিন হাউস এফেক্ট মানে হচ্ছে এই সমস্ত গ্যাসের ঘনত্ব বৃদ্ধির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা কিন্তু তার ফলে বৃদ্ধি পাচ্ছে, তাই তো। যেহেতু তাপটা বিকিরিত হয়ে চলে যেতে পারছে না, তার ফলে ওখানে তাপটা আবদ্ধ হয়ে থেকে যাচ্ছে, তার ফলে কি গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই যে গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার যে ঘটনা সেটাকে বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, ঠিক আছে। তো এই গ্রিন হাউস এফেক্টের জন্য আমাদের কি কি ঘটনা ঘটতে পারে, ঠিক আছে। গ্রিন হাউস এফেক্টের জন্য সেটা হচ্ছে, প্রথম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হতে পারে। তো গ্লোবাল ওয়ার্মিং ব্যাপারটা কি? গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন মানে কি, এইভাবে দেখা যাচ্ছে এই গ্রিন হাউস গ্যাসগুলোর জন্য পৃথিবীর উষ্ণতা ক্রমে ক্রমে বাড়ছে। তার ফলে এই পৃথিবী জুড়ে এই যে উষ্ণতা ক্রমবর্ধমান যে একটা অবস্থা, ক্রমশ এই যে বাড়ার অবস্থা, এটাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। তো এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি কি ক্ষতি সাধন হচ্ছে বা আরো বেশি দিন গেলে কি কি হতে পারে, তোমাদের কি মনে হয়? 1 নম্বর হচ্ছে, যদি পৃথিবীর উষ্ণতা খুব বেড়ে যায় তাহলে মেরু প্রদেশের যে বরফ আছে সেগুলো সব গলে যাবে। মেরু প্রদেশের বরফ যদি গলে যায় তাহলে কিন্তু সমুদ্রের জলতল কিন্তু বেড়ে যাবে। আর কি হবে, এই যে সমুদ্রের জলতল বেড়ে গেলে কিন্তু অনেক জায়গা, যেগুলো যে অনেক দেশ আছে যেগুলো নিচু, সেগুলো কিন্তু সব ডুবে যাবে। 3 নম্বর, এই যে উষ্ণতা বাড়ার ফলে কিন্তু যে আমাদের পৃথিবীতে যে সমস্ত জঙ্গলগুলো আছে যেগুলো আমাদেরকে অনেক
উপকার সাধন করে, সেই সমস্ত জঙ্গলে কিন্তু দাবানল ঘটবে এবং তার ফলে কিন্তু সেই জঙ্গলগুলো সব নষ্ট হবে, তার মানে বনভূমি নষ্ট হবে। ঠিক আছে, তাহলে 3 নম্বর হচ্ছে দাবানলের মাধ্যমে বনভূমি নষ্ট। ঠিক আছে, তো মূলত আমরা এই 3টে গ্রিন হাউস এফেক্টের প্রভাব পৃথিবীর মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই গ্রিন হাউস এফেক্ট থেকে পৃথিবীকে বাঁচাতে গেলে কি কি করা দরকার? তো প্রথমেই বুঝতেই পারছো গ্রিন হাউস এফেক্টের যে কারণ, সেই কারণগুলো কি? এই যে গ্যাস। তাহলে এই গ্যাসগুলো নির্গমনে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, প্রথম হচ্ছে দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে পাওয়া যায়? কার্বন ডাইঅক্সাইডের যে জীবাশ্ম জ্বালানি যদি বেশি ব্যবহার করা হয় তাহলে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়ে। সুতরাং আমাদের কিন্তু জীবাশ্ম জ্বালানি যখন আমরা ব্যবহার করব, সেই জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা কিন্তু নিয়ন্ত্রণ করে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবং অপ্রচলিত যে শক্তিগুলো আছে, যেমন ধরো সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি, এই ধরনের শক্তিগুলো ব্যবহার করা আমাদের বাড়াতে হবে। আর কি করতে হবে? যেমন বনভূমি, এই যে বনভূমি নষ্ট হয়ে যাচ্ছে, বনভূমির কিন্তু আমাদের আরো সৃষ্টি করতে হবে। বনভূমি, কারণ হচ্ছে বনভূমি যদি হয় তাহলে বনভূমি কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণকে কমাতে সাহায্য করে, কারণ গাছ যখন সালোক সংশ্লেষ করে তখন কি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। সুতরাং যদি আমাদের বনভূমি বেশি করে সৃষ্টি করা যায় তাহলেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড নির্গমনকে আমরা কন্ট্রোল করতে পারবো। 2, আরও যে বিভিন্ন ধরনের গ্যাসগুলো আছে, যেমন সিএফসি বা নাইট্রোজেনের যে গ্যাসগুলো রয়েছে, সেই গ্যাসগুলো যাতে কম তৈরি হয় সেই দিকে কিন্তু নজর রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই ব্যবস্থাগুলো করলে পরে কিন্তু আমাদের পৃথিবী গ্রিন হাউস এফেক্টের থেকে মুক্তি পাবে। ঠিক আছে, আরেকটা ইনফরমেশন দিই, ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন একক দ্বারা। অনেক সময় শর্ট কোয়েশ্চেনে এটা আসে। এরপর তোমাদের কতকগুলো আমি প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলো বিভিন্ন সময় পরীক্ষাতে এসছে এবং বিভিন্ন টেস্টের পরীক্ষাতেও এসেছে। এই প্রশ্নগুলো সকলে খাতায় লিখে উত্তর করার চেষ্টা করবে। এখানে 1 থেকে 17 পর্যন্ত প্রশ্ন দেওয়া হলো। চ্যাপ্টারটি শেষ হলে আমি প্রশ্ন নিয়ে আরেকটি ভিডিও করব।